বাংলাদেশে ১২ তারিখে নির্বাচন, আর এই নির্বাচনকে কেন্দ্র করে নানা ঋষির নানা মত। কেউ বলছে বিএনপি ক্ষমতায় আসবে, আবার কেউ বলছে জামাতে ইসলামিয়া। এখন ঘটনা হচ্ছে, একটু অ্যানালাইসিস করলে বোঝা যাবে কোন দল ক্ষমতায় আসছে। তবে বলে রাখা ভালো, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর দেশে আইন শৃঙ্খলা যেভাবে ভেঙে পড়েছিল, সেই আইন শৃঙ্খলাকে সুন্দরভাবে শক্ত হাতে আবারও মজবুত করে তুলেছে এনসিপি অর্থাৎ ছাত্রদল। যে ছাত্রদলের হাত ধরে বাংলাদেশ নতুন সূর্যের দিশা দেখতে চলেছে, সেই ছাত্রদল বর্তমানে জামাতের শিবিরে যোগদান করেছে। জামাত বা এনসিপি নয়, আরও টোটালে এরা দশটা দল নিয়ে আগামী যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনে অংশগ্রহণ করবেন জামাতে ইসলামিয়া সহ টোটাল 10 দলীয় এই সংগঠন। অপোজিশনে আছে বিএনপির সঙ্গেও বেশ কয়েকটা দল ছোট ছোট, তারাও কিন্তু ঐক্যবদ্ধভাবেই লড়ছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, কে জিতবে? আমরা যারা বাঙালি মানুষ, আমরা আবেগপ্রবণ মানুষ, আমরা আবেগকে গুরুত্ব দিই, ভালোবাসি। বিএনপির সর্বময় কর্ত্রী প্রয়াত হয়েছেন খালেদা জিয়া। এই মুহূর্তে বিএনপির ব্যাটন হাতে ধরেছে সেই তারেক জিয়া। তারেক রহমান কি পারবেন তার পুরাতন কর্মীদেরকে ঘর গুছিয়ে নতুন করে ঘর সাজিয়ে আবারও প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে? নাকি জামাত যেভাবে বিশেষ 10টি দল একত্রিত করে, বিশেষ করে ছাত্র দল এনসিপিকে সঙ্গে নিয়ে যে জোর টক্কর দিচ্ছে, তারাই আগামী দিনে ক্ষমতায় আসবে? আপনাদেরকে তুলে ধরতে চাই বিএনপি এবং জামাতের তুল্যমূল্য যে পরিস্থিতি। আমরা যতটুকু বিভিন্ন পারপাসে জানতে পারছি, সেখান থেকে বোঝা যাচ্ছে যে একটা হাড্ডাহাড্ডি টক্কর হতে চলেছে। তবে দাড়িপাল্লাতে কার পাল্লা ভারী, সেটাই তো শেষ কথা বলবে। একদিকে দাড়িপাল্লা, একদিকে ধানের শীষ, সে হাসি কে হাসবে? এটাই আমরা দেখব লাস্ট 12 তারিখে। তবে ফলাফলের আগে আমরা মোটামুটি একটা এক্সিট পোল দিতে চাই আপনাদেরকে। এই মুহূর্তে যারা বাংলাদেশ থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই একটি লাইক করে আমাকে উৎসাহিত করবেন। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন দীর্ঘদিন প্রবাস জীবন কাটানোর পর, নির্বাসিত জীবন কাটানোর পর তারেক জিয়া এসে যেভাবে এই বিএনপির হাতটা ধরেছে, তাতে বাংলাদেশের বিএনপির যে সমস্ত সদস্যগণ আছেন, তাদের সেই পুরাতন দাঁতে কতটা ঘষে মেজে চকচকে করতে পেরেছেন, সেটা সময়ই শেষ কথা বলবে। এদের নিয়ে বেশি কথা এই সোশ্যাল মিডিয়াতে বেশি কিন্তু চর্চিত নয়। এখানে বলতে চাইছে অনেকটা সেই আওয়ামী লীগ ঘেঁষাই মনে হচ্ছে বিএনপিকে। বিএনপি যেন শেখ হাসিনার কথাতে অনেকটা নরম, কিন্তু শেখ হাসিনার কথা বললেই তেড়ে ফুড়ে মারতে আসছে সেই ছাত্রদল এবং জামাতের শরিক সহ জামাত দল। এক্ষেত্রে বলাই বাহুল্য, এই মুহূর্তে বাংলাদেশের আপামর জনসাধারণের যে পালস, সেই পালস কিন্তু জামাতের দিকেই পাল্লা ভারী। কেননা যত শেখ হাসিনার সঙ্গে নরম সুরে কথা বলা হবে, ততই যে আগামী নির্বাচনে সেই দল পিছিয়ে যাবে, সেটা বলাই বাহুল্য। আমরা দেখেছি বিএনপির মধ্যে একটা বিশাল কোন্দল। বিএনপির দীর্ঘদিন, যখন তারেক জিয়া তিনি নির্বাসিত, খালেদা জিয়া তিনি অসুস্থ, নজরবন্দি হয়ে জেলবন্দি হয়ে একাকিত্ব জীবন কাটাচ্ছে, তখন বিএনপির হয়ে একটা মানুষ জোর টক্কর দিয়ে গোটা বাংলাদেশে লড়াই দিয়েছিল, তার নাম রুমিন ফারহানা। আমরা দেখলাম শেষ পর্যন্ত খালেদা জিয়া প্রয়াত হওয়ার সঙ্গে সঙ্গে এই রুমিন ফারহানাকে দল থেকে বিচ্যুতি করেছে। বর্তমানে তিনি স্বতন্ত্র প্রার্থী। এটা একটা বিশাল মাইনাস পয়েন্ট। কেননা যে মানুষটা দুঃসময়ে দলের ব্যাটন শক্ত হাতে ধরে বাংলাদেশের একটা মাত্র মহিলা, যিনি বিএনপির শক্ত পতাকা শক্ত করে ধরেছিল, সেই মানুষটাকেই সর্বপ্রথম দল থেকে তাড়িয়ে দিয়েছে।
এটাই হবে আগামী নির্বাচনে সবচাইতে মাইনাস পয়েন্ট। আজকে এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছেন, আপনারা আমার এই কথাটা নোট করে রাখতে পারেন যে থটস অফ সানারুল চ্যানেলে আমরা শুনেছিলাম আগামী নির্বাচন 12 ফেব্রুয়ারি যে নির্বাচন ফল প্রকাশ হবে, সেখানে রুমিন ফারহানাকে বিএনপি টিকিট না দিয়ে যে ভুল করেছে তার ভুলের মাসুল এই মুহূর্তে তারেক জিয়া হাড়ে হাড়ে পেয়ে গেছে। অন্যদিকে বিএনপির প্রতিদ্বন্দ্বী দল জামাত এবং জামাতের শরিক দলগুলো, তাদের মধ্যে যে ঐক্যবদ্ধ আমরা দেখেছি অনেক জায়গাতে বিএনপির অপোজিশনে দাঁড়িয়েছে জামাত এবং এনসিপি বা এনসিপি সহযোগী দল। সেক্ষেত্রে তাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং, বোঝাবুঝি, সেখানে জামাতের একজন যোগ্য প্রার্থীও একজন এনসিপির রিজার্ভ সিট হওয়ার কারণে তাদেরকে হাসি মুখে সিট ছেড়ে দিয়েছে। পক্ষান্তরে তার ছলো ছলো চোখ আমরা দেখেছি গণমাধ্যমে। অর্থাৎ হৃদয়ের একটা কষ্ট আছে, এটা ঠিক কথা, কিন্তু দেশের স্বার্থে, বৃহত্তর স্বার্থে এখানে আমরা জামাত থেকে যে টিকিটটা পেয়েছিলাম দাঁড়িপাল্লার চিহ্নতে, সেখানে শাপলা প্রতীকে যারা প্রতিদ্বন্দ্বী করছে, যেহেতু তাদের যে রিজার্ভ কোটা, অর্থাৎ আপনারা জানেন ঐক্যবদ্ধ কোটাতে তারা পেয়েছে, সেক্ষেত্রে আমরা তাকে ছেড়ে দিচ্ছি এবং তার হয়ে আমি প্রচার করব। এই জায়গাটা কিন্তু খুবই কষ্টদায়ক। একজন যে প্রতিদ্বন্দ্বী করছে, একজন দাঁড়িয়েছে ভোটে প্রতিদ্বন্দ্বী করব বলে, তাকে উইথড্র করে নিতে হচ্ছে প্রার্থী পদ। কেন না, তো শরিক দলকে জায়গা ছেড়ে দেওয়ার জন্য। শরিক দলের সেই প্রার্থী তার চাইতে উপযুক্ত না অনুপযুক্ত কোনো প্রকারের প্রশ্ন না রেখে, আগঢাক না রেখে নিজের প্রার্থী পদ তুলে নিয়ে এসে ছলো ছলো চোখে তার সঙ্গে মোলাকাত করেছে জামাতের মানুষ। সেটা আমরা দেখেছি, গোটা বাংলাদেশের মানুষ দেখেছে। এই যে ত্যাগ, দেশের প্রতি ত্যাগ, ভোটে নির্বাচিত হওয়ার আগেই, এটাই সবচাইতে বাংলাদেশের আপামর জনসাধারণকে পথ দেখাচ্ছে। একদিকে রুমিন ফারহানার মতো দীর্ঘদিনের পোরখাওয়া বিএনপির সদস্য, তাকে যখন টিকিট দেয় না, তাকে দল থেকে সাসপেন্ড করে দেয়, এই অবস্থাতে আওয়ামী লীগ ঘেঁষা এই বিএনপি দল, তাতে বাংলাদেশের মানুষের যে আওয়ামী লীগের প্রতি ঘৃণা, সেই সমঘৃণা যদি বিএনপির উপরে যদি ছড়িয়ে পড়ে, তাহলে বিএনপি আগামী দিনে হাতে গোনা কয়েকটা সিট পাবে, জামাত আগামী দিনে ক্ষমতায় আসতে চলেছে, এটা বলাই বাহুল্য। কেন বলছি এই কথা? বিগত দিনে আমরা দেখেছি ঢাবিতে যে নির্বাচন হয়েছে, ছাত্র নির্বাচন, সেই ছাত্র নির্বাচনে জামাতের যে জয় জয়কার আমরা দেখেছি, কিভাবে ছাত্রদের বিভিন্ন কলেজগুলোতে নির্বাচিত হয়েছে এই জামাত এবং এনসিপির ছেলেমেয়েরা। সেক্ষেত্রে জামাতকে যেভাবে পুরুষতান্ত্রিক সমাজের একটা কঠোর মৌলবাদের চাষ বলা হচ্ছে, সেক্ষেত্রে কাতারে কাতারে মহিলারা এই জামাতের হয়ে নির্বাচিত প্রচারে যে নেমেছে, সেটা আমরা বিভিন্ন মাধ্যমগুলোতে দেখেছি। তারা বলতে চাইছে আমরা একটি সুন্দর স্বাচ্ছন্দ্যপূর্ণ বাংলাদেশ গড়তে চাই। আর একটি সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, গোটা পৃথিবীতে কোনো দেশ করতে পারেনি, বাংলাদেশ করে দেখিয়েছে। সেটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে বেশি সংখ্যক মানুষ, বেশি সংখ্যক বলতে গেলে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের পার্সেন্টেজের নিরিখে বেশি মানুষ প্রবাস জীবন কাটায়। প্রবাসে থাকে, তারা কাজের সুবিধার্থে কাজ করে। সেই কর্মরত মানুষগুলোকে যে পোস্টাল ব্যালটের মধ্য দিয়ে ভোট দানের সুযোগ করে দিয়েছে এই উপদেষ্টামূলক সরকারের, তত্ত্বাবধায়ক সরকারের এই ছাত্রদের যে সংগঠন, যে আওয়ামী লীগ টোটাল দলের মধ্যে সবচাইতে বেশি ভূমিকা পালন করেছে এই ডক্টর ইউনূসের উপদেষ্টামূলক সরকার। এক্ষেত্রে যেখানে আমরা দেখেছি প্রবাসীরা রেভিডেন্স যোদ্ধা হিসাবে বাংলাদেশের অন্যান্য সেনাবাহিনীদের মতো যেভাবে তারা বর্ডারে যুদ্ধ করে, বাংলাদেশের প্রবাসী বন্ধুরা, প্রবাসী ভাই এবং বোনেরা, তারা বাংলাদেশের রেভিডেন্সকে বাড়িয়ে তোলার জন্য দিনের পর দিন, বছরের পর বছর তারা রেভিডেন্স কামায় এবং রেভিডেন্স যোদ্ধা হিসাবে তাদেরকে যে সম্মান দিয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগেই,
পোস্টাল ব্যালটে তার প্রতিফলন পড়েছে আমরা অনুমান করেই নিতে পারছি। কেননা এখানে অনেকটা বিএনপির যে চালচলন আওয়ামী লীগের চালচলনের মধ্যে সমতুল্য বলে মনে হচ্ছে। অনেকটা সেই পুরাতন ভাত নতুন প্যাকেটে দিচ্ছে বাংলাদেশের মানুষকে খাওয়ার জন্য বিএনপি। স্বাভাবিকভাবেই আমরা বলতেই পারি এই মুহূর্তে জামাত কিন্তু অনেক অংশে এগিয়ে আছে, বিএনপি ধারে কাছেও যেতে পারছে না। একদিকে প্রবাসীদের পোস্টাল ব্যালট খুললেই যেমন বোঝা যাবে আগামী দিনের 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই সাধারণ নির্বাচনের ব্যালট বাক্স যখন খোলা হবে তখনও এই কথা কিন্তু মিলে যাবে বলেই আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে মনে করছি। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও কয়েকটা অ্যানালাইসিস জানিয়ে রাখি। বিশেষ করে এনসিপি যেভাবে একটি তরুণ তুর্কি তারা ছাত্রদল সহ গোটা বাংলাদেশের আপামর জনসাধারণের মধ্যে যে নতুন ছাত্র এবং নেতৃত্ব দেওয়ার যে ক্ষমতা, সেই ক্ষমতা অলরেডি তারা বিভিন্ন উপদেষ্টা পদে থেকে দেখিয়ে দিয়েছে। আবার কেউ উপদেষ্টা পদে না থেকেও, বিশেষ করে হাসনাত আবদুল্লাহর কথা না বললেই নয়, একটি সাধারণ ইয়াং ছেলে এত অল্প বয়সে এত পরিপক্কতা লাভ করে কিভাবে বাংলাদেশের আপামর জনসাধারণকে একই ছাতার তলায় নিয়ে আসা যায়, সেটা এই হাসনাত আবদুল্লাহকে দেখলেই বা তার কথা শুনলেই কিন্তু বুঝতে পারছে বাংলাদেশের আপামর জনসাধারণ। বাংলাদেশের যে প্রায় 13 কোটির কাছে ভোটার, সেই ভোটাররা আগামী দিনে ব্যালট বাক্সে তাদের দাড়িপাল্লার চিহ্নই যে খুঁজে নেবে সেটা বলাই বাহুল্য। আমরা দেখেছি বিগত দিনে দেলোয়ার হোসেন সাঈদীর মতো একজন ধর্মীয় নেতা, যে নেতা গোটা পৃথিবীর কাছে একজন উজ্জ্বল নক্ষত্র, সেই মানুষটাকে আওয়ামী লীগ দিনের পর দিন কিভাবে জেলের মধ্যে রেখে নির্মমভাবে হত্যা করেছে। তাই কোনোভাবে বাংলাদেশের আপামর জনসাধারণ চাইছে না আওয়ামী লীগ ঘেঁষা বিএনপি আগামী দিনে বাংলাদেশের কুর্সিতে বসুক, মসনদে বসুক এবং পুরাতন ভাত নতুন প্যাকেটের মধ্যে বাংলাদেশের মানুষকে আবার দেবে। সেই ভাত বাংলাদেশের মানুষ খেতে চাইছে না। এই মুহূর্তে ডক্টর শফিকুল ইসলাম যেভাবে তার সুন্দর চকচকে হাসি, তার চলাফেরার মধ্যে যে স্বাচ্ছন্দ্যতা এবং জনগণের সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে যেভাবে মিশে যেতে পেরেছে কোনো প্রোটোকল ছাড়া, কোনো সিকিউরিটি গার্ড ছাড়া, সে বলতে চেয়েছে আমি বাংলাদেশের একজন মানুষ, বাংলাদেশের আপামর জনসাধারণ আমার সিকিউরিটির দায়িত্বে আছে, আমার পার্সোনালিটি কোনো প্রকারের সিকিউরিটির প্রয়োজন নেই। এই যে তার মনের ভিতরে স্বচ্ছতা, এই স্বচ্ছতায় আগামী দিনের দাড়িপাল্লায় যে ক্ষমতায় আসতে চলেছে, সেটা যত সময় যাচ্ছে, দিনের আলো যত ফুটবে, অর্থাৎ রাতের অন্ধকার যত শেষ হবে, ভোর যত এগিয়ে আসবে, পরিস্ফুটিত ফুলের মতো আমরা দাড়িপাল্লাকেই আগামী দিনে ন্যায় এবং সত্যের প্রতীক হিসাবে বাংলাদেশে স্থাপিত হতে দেখতে পাবো। আর একটি বিষয় না বললেই নয়, আপনারা দেখেছেন কিভাবে দিনের পর দিন বিএনপি প্রচার করছে এবং সেখানে গান বাজনা, বিভিন্ন ধরনের নাট্য অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষকে আকৃষ্টিত করার জন্য, তাদেরকে লোক জড়ো করার জন্য এই ধরনের মঞ্চগুলো সাজাতে হয়েছে। কিন্তু ছাত্রদল বা জামায়াতে ইসলামিয়া তারা কখনোই এই ধরনের ডুগডুগি বাজিয়ে মানুষকে জড়ো করার, মানুষকে ডাকার প্রয়োজন হয়নি। কেননা যখনই শুনেছে হাসনাত আবদুল্লাহ বা ডক্টর শফিকুল ইসলাম আসছেন কোনো একটা মাঠে, কাতারে কাতারে মানুষ সেখানে গিয়েছে। আমরা দেখেছি বিগত দিনে কিভাবে ভালো ভালো ছেলেদের জুলাই অভ্যুত্থানের পরেও, বিশেষ করে হাদিকে নির্মমভাবে আততায়ীরা খুন করে পালিয়ে গেছে, এখনও পর্যন্ত তাদের কোনো প্রকারের হদিশ পাওয়া যায়নি। সেক্ষেত্রে অনেকেই মনে করছে আওয়ামী লীগ বিএনপির সঙ্গে যদি কিছুটা অ্যাটাচড করে, তাহলে হয়তোবা জামাতের সঙ্গে যারা সম্পর্কযুক্ত এই ধরনের ছেলেগুলোকে খুন করে দেওয়া হচ্ছে। ঘটনাচক্রে এমন কথাও ভাসিয়ে দেওয়া হয়েছিল
হাসনাত আবদুল্লাহ নাকি নেক্সট টার্গেট। তাই স্বাভাবিকভাবে বাংলাদেশের আবেগপ্রবণ মানুষ তারা চাইছে, আমরা আর খুনোখুনি চাই না, আমরা চাই একটা সুস্থ সবল নির্বাচন। যে সুষ্ঠু নির্বাচন বিগত দিনে আমরা লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারিনি, আমরা লাইনে দাঁড়িয়ে আমার পছন্দের প্রার্থীকে ভোট দিতে চাই। এই ব্যবস্থাটা করিয়ে দিতে যে দল পারবে সেই দলকেই আমরা আগামী দিনে ক্ষমতায় নিয়ে আসতে চাই। এই পরিবেশ এবং পরিস্থিতিতে বলা বাহুল্য, জামাত ছাড়া আর বিএনপি যে জামাতের ধারে কাছেও থাকবে না, সেটা বিভিন্ন সোশ্যাল মাধ্যম, বিভিন্ন গণমাধ্যম, এমনকি টিকটক থেকে শুরু করে বাংলাদেশের ফেসবুক, ইউটিউব প্ল্যাটফর্মে তারা ঢালাও বলতে চাইছে যে আমরা যে দুর্নীতিবাজ সরকার বিগত দিনগুলোতে পেয়েছিলাম, বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপি, আমরা নতুন একটি সরকার চাইছি। সেখানে অন্ততপক্ষে বাংলাদেশের দুর্নীতি বলে এই শব্দটা থাকবে না ডিকশনারিতে, চোর বলে থাকবে না। যেখানে একটা টেবিল থেকে আর একটা টেবিলে একটি পেপার পাস করানোর জন্য টেবিলের তলা দিয়ে টাকা দিতে হয়, একটি প্রবাসী ভাইয়ের প্রবাসে আসার জন্য পাসপোর্ট করার জন্য সেখানে ঘুষ দিতে হয়। এই যে দীর্ঘদিনের ট্র্যাডিশন দেখে এসেছে বাংলাদেশের আপামর জনসাধারণ, এই ট্র্যাডিশন থেকে বেরিয়ে এসে নতুন এক বাংলাদেশের সূচনা করতে চাইছে বাংলাদেশের আপামর জনসাধারণ। আর এই সূচনাতে সবচাইতে উজ্জ্বল নক্ষত্র জামাতে আমির ডক্টর শফিকুল ইসলাম বলেই ধারণা করছে বাংলাদেশের অধিকাংশ মানুষ। অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না প্রিয় দর্শক। এই মুহূর্তে আপনি কোন দলকে সাপোর্ট করছেন? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।